শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আজ থেকে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে গদ্দার, মির্জাফর থেকে আরো কত কি না বলেছেন, সততার প্রতীক। তার সুযোগ্য ভাইপো বাবা তোলাতেও ছাড়েননি। শিশির বাবুর ছেলেটা বলে কবিতা মানে ছড়া কেটেছিল তৃণমূল, আর সেই ছড়া কাটায় যারা গলা মিলিয়েছেন না তারা অতি নগণ্য, তাদের নামই নিচ্ছি না। কিন্তু আজ তাদের স্যালুট করতে হবে গদ্দার থেকে গব্বর হয়ে ওঠা শুভেন্দু অধিকারীকে। না, এই গব্বর শব্দের মধ্যে আরবি অর্থ খুঁজবেন না। আমি আজ বলবো সনাতন ধর্মের সঙ্গে এই গব্বর শব্দের কি যোগ, এবং শুভেন্দু অধিকারীকে সেই তকমাটা কেন দেওয়া যায় সেটাও বলবো। আর সেই সঙ্গে তার জীবনটা কেন এইরকম ভাবে একটা পিছু টানহীন হয়ে উঠলো সেই আলোচনাটাও করব। যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে ইদানিং আমার ভিডিও অনেক বেশি মানুষ দেখছেন, প্রতিদিন ভিউ সংখ্যা বাড়ছে, কিন্তু তাদের অনেকেই সাবস্ক্রাইব করেননি, না করেই দেখে চলেছেন। আপনাদের ধন্যবাদ। আপনাদের জানাই যে সাবস্ক্রাইব করা খুবই সোজা। একবার সাবস্ক্রাইব বাটনে চাপ দিন, পারলে বেল আইকনে চাপ দিন। প্রতিদিন নিয়মিত আমার যে ভিডিও সেটা আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। এখন কি কারণে শুভেন্দু অধিকারী অকৃতদার রইলেন, দ্বার পরিগ্রহ করলেন না, সংসার পাতলেন না, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। 1302 বঙ্গাব্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1400 সাল নামে একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতায় তিনি বলছেন, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজি হতে 100 বর্ষ পরে। সেই 1302 সালে লেখা কবিতার 100 বর্ষ অনেক আগে পার হয়ে গেছে। এটা 1433 বঙ্গাব্দ। আমার প্রাণের কবির 165তম জন্মদিন, আর সেই দিনেই নতুন বাংলার মুখ্যমন্ত্রী শপথ নিলেন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠান মানে এর আগে পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো অনুষ্ঠান হয়েছে বলে কোনো ইতিহাসবিদও মনে করতে পারবেন না। দেশের প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা, দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার প্রধান সদস্যরা সকলে ব্রিগেডের মাঠে হাজির হলেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কেমন সেটা দেখাতে তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন বাংলার জনতার প্রতি। আমি বিজেপির কাছে কৃতজ্ঞ যে কবিগুরুর এই জন্মদিন, আমার প্রিয় প্রাণের কবি যার কাছে আমি সবসময় আশ্রয় নিই, তাঁর জন্মদিনটাকে শপথ গ্রহণের জন্য বাঁচার জন্য। এবার আমি বলি, সততার প্রতীক যাকে গদ্দার বলতেন, মির্জাফর বলতেন, ভাইপো নানা কটুক্তিতে ভরিয়ে দিতেন, বাপ তোলাতেন, তিনি দিল্লির বাপ, অনেক কিছু বলেছেন। আজ তার যোগ্য জবাবটা দিলেন শুভেন্দু অধিকারী। এখন তাকে দেখলে স্যালুট করতে হবে তৃণমূলের এই হেজি পেচি ন্যাপলা গোপলাদের, যারা শিশির বাবুর ছেলেটা বলে ব্যঙ্গের ছড়া কাটতেন। গদ্দার যাকে বলেছেন তিনি এখন গব্বর। না, সোলে সিনেমার গব্বর সিং নন, খলনায়ক নন, নায়ক গব্বর। আমি বলেছি না আপনাদেরকে, বলবো যে এই গব্বর শব্দের সঙ্গে সনাতন ধর্মের কি সম্পর্ক। গুজরাটি ভাষায় গব্বর শব্দের অর্থ পাহাড়। গুজরাটে একটি গব্বর নামে পাহাড়ও আছে। সেই পাহাড়েই রয়েছে হিন্দুদের পবিত্র এক সতীপীঠ, যেখানে সতীর হৃদয় পড়েছিল। এই দেখুন সেই মন্দির। मैं आ पहुंचा हूं अरावली पर्वत की गोद में और मां अंबे के चरणों में यही धड़कता है मां अंबे का हृदय। जय मां अंबे। এই গব্বর পাহাড়ের উপরে দেবী অম্বার মন্দির। দেবী অম্বা আসলে মহিষাসুর মর্দিনী। শ্রীকৃষ্ণের জন্মের পর তার যে মুন্ডন হয়েছিল, সেই মুন্ডন করাতে এখানেই নিয়ে এসেছিলেন এই গব্বর পাহাড়ে মা যশোদা, মহারাজ নন্দ। আবার এই গব্বর পাহাড়েই দেবীর আরাধনা করে রাবণ বধের জন্য যে প্রধান অস্ত্র, সেই তীর অজয় পেয়েছিলেন ভগবান রামচন্দ্র। সেই কারণেই তো আমি বলছিলাম না শুভেন্দু অধিকারীর সাথে গব্বর শব্দটা যায়, কারণ তিনিও তো শক্তির উপাসক। আমার সঙ্গে শুভেন্দু অধিকারীর আলাপ 2001 সালে। তখন তিনি কাঁথি পুরসভার কাউন্সিলর। আমি সেই সময় খাস খবরে চাকরি করতাম। তখন গোটা মেদিনীপুরই একটা জেলা ছিল। তখন ভাগ হচ্ছে এবং ভাগের আগে পরে দুই সময়ই আমি ছিলাম, কিন্তু তখনও পর্যন্ত একাই পুরোটা আমাকে দেখতে হতো। সেই সময়ে কাঁথি কলেজেরও নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। বয়সের হিসাব করলে আমার থেকে বছর
দুয়েকের বড় শুভেন্দু অধিকারী কাঁথির যে প্রভাত কুমার কলেজ সেখানে একাদশ শ্রেণীতে ভর্তি হন এবং আর সেখানেই 1989 সালে তার রাজনীতিতে হাতে করি ছাত্র রাজনীতি। এরপর 1995 সালে কাঁথি পুরসভায় 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়েছিলেন আর 2009 সালে কাঁথি পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এর মাঝের সময়টায় তখন আমাকে নিয়মিত কাঁথি যেতে হতো। আমি দেখেছি কাঁথিতে এই প্রভাত কুমার কলেজে তার কথাই শেষ কথা বলে মানা হতো। তিনি ছাত্র রাজনীতি থেকে 2001 সালে মূল রাজনীতি, প্রথমে তার পরাজয় মুগবেড়িয়ায় বিধানসভা কেন্দ্র, তখন কিরণময় নন্দের কাছে পরাজিত হয়েছিলেন। 2004 সাল তিনি হলদিয়ার যে তমলুক লোকসভায় তিনি লক্ষণ শেঠের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু এরপরে 2006 সালে দক্ষিণ কাঁথি থেকে তিনি বিধায়ক হন। তারপরে আপনারা জানেন যে কিভাবে নন্দীগ্রাম আন্দোলন, সেই আন্দোলনে তার অংশগ্রহণ, তার যোগদান, নেতৃত্ব সকলে জানে। 2009 সালে তিনি লক্ষণ শেঠকে হারিয়ে তমলুকে সাংসদ হলেন। এরপর 2014 আবার তমলুকের সাংসদ। 2016 বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে জিতে তিনি হলেন এই রাজ্যের মন্ত্রী, পরিবহন মন্ত্রী হয়েছেন। তার সঙ্গে বনিবনা হচ্ছিল না তৃণমূলের অনেকদিন ধরেই। তারপরে 19 ডিসেম্বর 2020 মেদিনীপুর শহরের যে মেদিনীপুর কলেজ মাঠ, সেখানে অমিত শাহর হাত থেকে পতাকা নিয়ে তিনি বিজেপিতে যোগদান করলেন। আর 2021 সালে যোগদানের কয়েক মাস পরেই তিনি নন্দীগ্রামে হারিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, প্রাক্তন করে দিয়েছিলেন। কিন্তু পরে উপনির্বাচনে জিতে আবার মুখ্যমন্ত্রী হন তিনি। তারপর এবার নন্দীগ্রামে তো তিনি জিতেছেনই, সেই সঙ্গে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। আর তারপরে তিনি হলেন মুখ্যমন্ত্রী। আজকে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছিল, আমি শুভেন্দু অধিকারী শপথ দিচ্ছেন শুভেন্দু অধিকারী, দেখুন ঈশ্বরের নামে নিশ্চয়ই সততার প্রতীক। বাড়িতে বসে দেখছিলেন তার ভাইপো বাবু শান্তিনিকেতনের বাড়িতে দরজায় খিল এঁটে দেখছিলেন গদ্দার কি করে গব্বর পাহাড়ের মতো ও অখণ্ডতা রক্ষা করিব। কিন্তু এসব তো গেল, তিনি মুখ্যমন্ত্রী হলেন, তার রাজনৈতিক লড়াইয়ের কথাটা বললাম। কিন্তু যে প্রশ্নটা, তিনি কেন অকৃতদার, কেন বিয়ে করেননি? ব্যক্তিগত আলাপচারিতায় তিনি এ বিষয়ে বলেছেন। তাছাড়া 2020 সালে একবার প্রকাশ্যেও বলেছিলেন। শুভেন্দু অধিকারী যে বিয়ে করবেন না, এই সিদ্ধান্ত জানার পর খুবই ভেঙে পড়েছিলেন তার বাবা শিশির অধিকারী। ওই মেদিনীপুরে কাজ করার সময়ই শিশির বাবুর মুখেই শোনা, মানে একসময় তিনি ভয় পেতেন আমার ছেলেটা সন্ন্যাসী হয়ে যাবে না তো। কারণ ওই যে কাঁথির বাড়িটা শান্তিকুঞ্জ, তার দোতলায় একটি ঘরে একা একা অনেকটা সময় কাটাতেন ছাত্র শুভেন্দু। সেই সময় নাকি তিনি দাড়িও রাখতে শুরু করেছিলেন। তারপরে তিনি রাজনীতিতেই মনোনিবেশ করেন। কিন্তু বাবার ভয় ছিল, পরিবারে ভয় ছিল, সংসার বাঁধবে না, এ ছেলে সন্ন্যাসী হয়ে যাবে না তো। কিন্তু সন্ন্যাসীর মতো জীবন বলবো না, তিনি গেরুয়া বসন ধারণ করেননি, কিন্তু গেরুয়ার প্রতি তার যে শ্রদ্ধা আছে সেটা আমরা সকলে জানি। কিন্তু শুভেন্দু অধিকারী কেন বিয়ে করলেন না, কেন তিনি অকৃতদার রইলেন, সেটা জানতে গেলে এই বাংলার 3 মনীষীর উল্লেখ করতে হবে। তাদের কথা একটু একটু জানতে হবে, যে কথাগুলো আমাদের ইতিহাস বইতে জায়গা পায়নি, রাখা হয়নি। প্রথম জনকে জানেন? সতীশ সামন্ত। স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্ত ছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত। মাত্র 15 বছর বয়সে তিনি স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতীর কাছ থেকে দীক্ষা নেন এবং ব্রহ্মচর্য গ্রহণ করেন। এই মনীষী 1942 সালে, মানে ভারত ছাড়ো আন্দোলনের সময় 17 ডিসেম্বর স্বাধীন তাম্রলিপ্ত সরকার, জাতীয় সরকার স্থাপিত হয়েছিল। 43 সালের জুন মাসে তাকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। তার আগে পর্যন্ত তিনি এই সরকার পরিচালনা করেছিলেন। 1944 সাল পর্যন্ত এই সরকারের উপস্থিতি ছিল। তারপরে রাজনীতিতে যোগ দেন সতীশচন্দ্র সামন্ত। 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত পরপর প্রতিবার 5 বার তিনি ওই তমলুক লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন। তারই সহকর্মী এবং উত্তরসূরি বলা যায় সুশীল ধারা। তিনিও তাম্রলিপ্ত জাতীয় সরকারের যে যুদ্ধ ও স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন সুশীল ধারা। তমলুকে এই যে সমান্তরাল একটা বিদ্যুৎ বাহিনী নামক একটা সশস্ত্র সেনাদল তৈরি করা হয়েছিল, তারও সর্বাধিনায়ক ছিলেন সুশীল ধারা। 44 সালে ব্রিটিশ সরকার এই সুশীল ধারাকে জীবিত অথবা মৃত অবস্থায় কেউ যদি ধরে নিয়ে আসতে পারে, তাকে 10,000 টাকা ইনাম দেবে বলে ঘোষণা করেছিল। আমি বলছিলাম না যে তিনি সতীশ চন্দ্র সামন্তর সহকর্মী, সেটা তো বললাম, উত্তরাধিকারও বলেছি। দেখুন 1962, 67, 69 3বার তিনি রাজ্য বিধানসভায় মহিষাদল থেকে বিধায়ক হয়েছেন, রাজ্যের মন্ত্রী হয়েছেন।
1971 সালে শেষবার সতীশচন্দ্র সামন্ত লোকসভায় সাংসদ হয়েছিলেন। তারপরেই তমলুক যে লোকসভা আসন, সেখান থেকে আর সাংসদ হয়েছিলেন সুশীল ধারা। তিনি পরে রাজনীতি থেকে অবসর নেন। আরেকজনকার নাম উল্লেখ করতে হবে, তিনিও আজকের পূর্ব মেদিনীপুর মানে অখণ্ড মেদিনীপুরের এক কৃতি সন্তান অজয় কুমার মুখোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং পশ্চিমবঙ্গের চতুর্থ মুখ্যমন্ত্রী হন। 1942 সালে আমি যে বলছিলাম না, এই যে তম্রলিপ্ত জাতীয় সরকার, তাতে যে বিদ্যুৎ বাহিনীর কথা বললাম, এই বিদ্যুৎ বাহিনী যে তৈরি হয়েছিল তাতে মুখ্য ভূমিকা ছিল অজয় মুখোপাধ্যায়। ব্রিটিশ সরকারকে যথেষ্ট বেগ দিত এই বিদ্যুৎ বাহিনী। এই যে তিনজনের নাম বললাম, সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধারা এবং অজয় কুমার মুখোপাধ্যায়, এটা তিনজনেই ছিলেন অকৃতদার। তিনজনেই সংসার ধর্ম কখনো পালন করেননি। আর এই তিনজন হচ্ছেন শুভেন্দু অধিকারীর আদর্শ। শুভেন্দু বাবু একাধিকবার বলেছেন যে এই তিনজনকে দেখেই তার রাজনীতিতে আসা। ভারতীয় রাজনীতি, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতীয় রাজনীতিতে এই তিনজনের অবদান অনস্বীকার্য। তাদের সম্পর্কে কোনো দুর্নীতি, কোনো কুৎসা কোনোদিনও কেউ তুলতে পারেনি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আজকের প্রজন্ম এদের চেনে না, চেনানো হয়নি তো। তার বদলে আমাদের যে অষ্টম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদের যে বই এখন আছে, আশা করি এবার বাদ যাবে, তাতে অতীত ঐতিহ্য বলে একটা বই আছে, তাতে সিঙ্গুর আন্দোলনের কথা লেখা। সেখানে বলা হয়েছে, হ্যাঁ মানছি এটুকু বলা যায়, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তার কথা আছে সেখানে। সরকারে আসার পর নিজের নাম নিজের ইতিহাসে ঢুকিয়েছিলেন, আজ নিজেই ইতিহাস হয়ে গেলেন। যাই হোক, তার সঙ্গে নাম ঢোকানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। সেই সময় বিরোধী দলনেতা ছিলেন সিঙ্গুর আন্দোলনের সময় পার্থ চট্টোপাধ্যায়, হ্যাঁ, যার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা, যার সম্পর্কে কেলেঙ্কারির কোনো শেষ নেই, সেই পার্থ চট্টোপাধ্যায়ের নাম ইতিহাস বইতে রয়েছে। বেচারাম মান্না, ব্রাত্য বসু, এরা সকলেই ইতিহাসে স্থান পেয়েছেন। কিন্তু আমাদের রাজ্যে ছাত্রছাত্রীদের সেভাবে সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধারা, অজয় কুমার মুখোপাধ্যায়ের কথা পড়ানো হয় না, শেখানো হয় না, জানানো হয় না। আজ না রবীন্দ্র জয়ন্তী, তাতে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে, তবুও আমার মাথার মধ্যে রবীন্দ্রনাথ ঘুরছেন। আর একটা কবিতা মনে পড়ছে, খুব ছেলেবেলায় পড়া, অনেকেই পড়েছেন। সেই কবিতাটা আজও একেবারে প্রাসঙ্গিক। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। আমি তো অনেক অবিচার দেখেছি, আপনারাও দেখেছেন। আমার ভ্রাতৃপ্রতিম সাংবাদিক শফিকুল ইসলাম, মানব গুহ, পঙ্কজ বিশ্বাসের মতো অনেকে আছে, তারা সত্য সংবাদ পরিবেশনের জন্য জেল কেটেছেন। আমার বোন রোজিনা, বোনের মতো অদ্বিতীয়া, তাদেরও কম হেনস্থার শিকার হতে হয়নি। অনেক কুৎসা, অনেক হুমকি, সেই তুলনায় আমি কম ভোগ করেছি। আর এরকম যে তালিকা আছে না, সবার নাম বললে তালিকা অনেক লম্বা। যাদের নাম বললাম তাদের কৃতিত্বকে আমি অস্বীকার করলাম না। এছাড়াও প্রতিটি পাড়ায় পাড়ায় বাংলায় কত মানুষ অত্যাচারিত হয়েছেন, কত প্রাণ গিয়েছে। কদিন আগেই তো আমাদের ভাইয়ের মতো চন্দ্রনাথ রথকে আততায়ীরা গুলি করে মেরে দিল, ঝাঁঝরা করে দিল। সে তো রাজনীতি করতো না, অপরাধ তার একটাই ছিল, শুভেন্দু অধিকারীর সব কাজে চন্দ্রনাথ সহায়তা করতো, শুধু সহায়তা করতো। তাকেও তো কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। তাই রবীন্দ্রনাথের সেই কবিতায় যে ভাষায় তিনি ভগবানকে প্রশ্ন করেছিলেন, আজ সেই প্রশ্ন আমি তুলে রাখছি। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছো ভালো। নতুন সরকার স্থাপিত হয়েছে, এই সরকারের কাছে আপনারা কি কি চান, কেমন বাংলা চান, মন্তব্যে লিখুন। এই প্রতিবেদন যদি ভালো লাগে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করুন। আপনারা খুব খুব ভালো থাকুন।